হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গরম কেমন পড়েছে বলো? হ্যাঁ, আর কয়েকদিন পরেই তো ক্লাস ছুটি পড়ে যাবে, তখন বাড়িতেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এই গরমের মধ্যেও আমাদেরকে আমাদের ক্লাস চালিয়ে যেতে হবে। চলো শুরু করি আজকের পাঠ। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে কে সমুদ্রে গেছো? ও তুমি গিয়েছো? কোথায় গিয়েছিলে বলো? দীঘা। তুমি পুরী? বাহ, সেখানে সমুদ্রের ঢেউ খেয়েছো? হ্যাঁ, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, তাই না? তো সমুদ্রে কি কি দেখেছো একটু বলো তো তোমরা আলোচনা করে। সমুদ্রে কি কি দেখেছিলে? মাছ দেখেছিলে, আর কি? কাঁকড়া, কাঁকড়া দেখেছিলে, আর কি কি মাছ দেখেছিলে? চিংড়ি মাছ। বাহ, কত বড় ছিল বলো তো? এত বড় বড় চিংড়ি ছিল। হ্যাঁ, ঠিক বলেছো। আর লাল কাঁকড়া দেখেছিলে? লাল কাঁকড়া দেখেছে মিতালি, লাল কাঁকড়া দেখেছে। বাহ। আর জানো তোমরা যে সমুদ্রে কি কি থাকে? গভীর সমুদ্রে কি থাকে? তিমি মাছ থাকে। হ্যাঁ, তিমি মাছ থাকে, এছাড়াও হাঙর মাছ থাকে। তোমরা সেটা জানো? হাঙর মাছ থাকে। আচ্ছা, সমুদ্রের জলে কি কোনো পোকা দেখেছিলে? হ্যাঁ, বিভিন্ন রকম ছোট বড় পোকা এবং ছোট বড় মাছও দেখেছিলে, তাই না? তো তোমরা সেখানে গিয়ে কি কি মাছ খেয়েছিলে? ভেটকি মাছ খেয়েছিলে, পমফ্রেট মাছ খেয়েছিলে। বাহ, তোমরা তো বেশ ভালোই মজা করে এসেছো দেখছি। তো যারা যারা যাওনি তাদেরকেও আজকে সমুদ্রের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আজকে শোনাবো, যে সমুদ্রের অভিজ্ঞতা কেমন হয় সেই রিলেটেড আজকের পড়া হলো ঢেউয়ের তালে তালে। তোমরা তোমাদের বইয়ের 56 পাতা বের করো, বাংলা পাতাবাহারের 56 পাতা বের করো, ওখানেই আছে দেখো ঢেউয়ের তালে তালে, যে গদ্যটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের 3টি দলে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি। কেমন? তো চলো আজকের পাঠ শুরু করি। ঢেউয়ের তালে তালে। ঢেউয়ের তালে তালে। আচ্ছা, এই ঢেউয়ের তালে তালে যে গদ্যাংশটি দেখছি, এই গদ্যাংশটি কে লিখেছেন, কোন লেখক লিখেছেন তোমরা বলতে পারবে? পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। একদম ঠিক বলেছ, লিখেছেন পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা। তাহলে চলো সরব পাঠ শুরু করি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে, কেমন? জল কেটে এগিয়ে চলছে আংড়ে, চারধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পিছনে পিছনে। সমুদ্রের আর একজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে, না কোনো ভয় নেই, আর আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। বমি হয় আর কি, খটকা লাগছে অকারণে। ডিউক তো ঠিক তো? ডিউক, ওর সেক্সট্যান্টে ভুল নেই তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভয় লাগছে। এতদিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি। মনের আবেগ আর কাকে জানাবো, অকারণে গলা ছেড়ে গান গাইছি। জানি না আগে পালের শুশুকগুলো তাতেই পালালো কিনা। ডিউক বলে উঠল, এসো আজকের দিনটাই একটু কিছু করি। কি করা যায়? রসগোল্লা খাওয়া যাক। টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। চারধারে শুধু জল আর জল। টিন শেষ হয়ে গেলে
যখন ছুঁড়ে ফেলে দিলাম তখন 2-1 ফোঁটা রস গায়ে এসে পড়ল। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুচ্ছি, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। সে মনে করিয়ে দিল পিঁপড়েকে এখানে আসতে হলে 200 মাইল সাঁতার কেটে আসতে হবে। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে। এখন আংড়ে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে আন্দামানের পথে। দাঁড় থামলেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। ঘুম ভেঙেই মনে পড়ল আজ আমি রান্না করব। কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে। এই একটা অসহ্য ব্যাপার। আমাদের অবস্থান বার করা হলো, বেশ ভালোভাবেই এগিয়ে চলেছি। যখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় যে কি আছে আর মনে নেই। একটা জমানো দুধের টিন, তখনই খুঁজতে প্রায় আধ ঘন্টা লাগলো। ঢেউয়ের তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা। ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে। ভয় শুধু আর একটু বন্ধুত্ব পাতাতে। ও যদি জলটা মুখে করে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল, তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। ডিউক হো হো করে হেসে উঠল আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো। আংড়েতে ওঠে আর কি। সত্যি আংড়ের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে। নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু। আজকে ঠিক করা হলো ধরা হবে। দুপুরের দিকে কিন্তু আমরা বুদ্ধু বনে গেছি। তখনও আমি লড়ে যাচ্ছি ধরবো বলে, অন্তত একটাকেও। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। আমরা মাছ ধরা বন্ধ করে দিলাম, চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম। তারপর আমিও স্নান করেছি, শরীরটা যেন জুড়িয়ে গেল। আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি। ঠিক হলো হাঙর তাড়াবার কালি জলের চারধারে ছড়ানো হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে। ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। বিরাট বড় একটি মাছ আর কচ্ছপের লড়াই চলছে তখন। তাড়াতাড়ি আংড়েকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তাহলে এই ছিল আজকের পাঠ। তো এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমরা সেই সব প্রশ্নের উত্তর দেবে, কেমন? আচ্ছা, অভিযানে লেখকের যে সঙ্গী ছিল সেই সঙ্গীর নাম কি বলো তো? ডিউক। একদম ঠিক বলেছো, সেই সঙ্গীর নাম হলো ডিউক। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে, কেমন? আর বলো তো যে তাদের সঙ্গে কে পিছনে পিছনে যাচ্ছিল? একটি কচ্ছপ। ঠিক বলেছ, একটি কচ্ছপ পিছনে পিছনে যাচ্ছিল। একদম ঠিক বলেছ। এবার গ্রুপ সি থেকে তুমি বলো তো যে পিঁপড়েদেরকে আসার কথা বলতে ডিউক হো হো করে কেন হেসে উঠল? হ্যাঁ, ঠিক বলেছ, কারণ সমুদ্রের মাঝখানে তো কোনো পিঁপড়ে নেই। তাই পিঁপড়েকে যদি রসগোল্লার রস খাওয়ার জন্য নৌকাতে বা আংড়েতে আসতেই হয়, তাহলে কি করতে হবে? 200 মাইল তাদেরকে সাঁতার কেটে কেটে আসতে হবে, তাই তো? এটা একটা হাসির কথা ছিল, মজা হয়েছে এই কথাটি শুনে। তো এবার তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো। আংড়ে কথার অর্থ কি? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো। এখানে আংড়ে কথার অর্থ হলো যে নৌকাটি করে তারা যাচ্ছিল, সমুদ্র অভিযান করছিল দুই বন্ধু, সেই নৌকাটি হলো আংড়ে। আচ্ছা, আংড়ে বানান কি? হ্যাঁ বলো। আ অনিশ্বর রয়ে একার, আংড়ে। বাহ, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে আজকের পাঠ তো তোমরা বেশ সুন্দর বুঝতে পেরেছো। এখন আমি আরো কিছু প্রশ্ন করছি। বলো তো ওই নৌকাটি কোন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ভারত মহাসাগরের দিকে। ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। একদম ঠিক বলেছো, ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর আরেকটি বলো তো, গ্রুপ এ থেকে তুমি বলো যে নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছিল
না প্রতিকূলে যাচ্ছিল? স্রোতের অনুকূলে যাচ্ছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছ। গ্রুপ বি থেকে তুমি বলো যে অনুকূল আর প্রতিকূলের অর্থ কি বলতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। স্রোতের অনুকূল, অনুকূল কথার অর্থ হলো যেদিকে নদীর স্রোত বয়ে চলেছে নৌকাটিও সেই দিকেই যাচ্ছে, এটাই হচ্ছে স্রোতের অনুকূল। আর প্রতিকূল কথার অর্থ, এখানে দেখো আমি প্রতিকূল কথার অর্থ বলছি। প্রতিকূল কথার অর্থ হলো যেদিকে ঢেউ বয়ে চলেছে তার ঠিক উল্টো দিকে, তার উল্টো দিকে নৌকা বয়ে গেলে তখন সেটাকে বলছে স্রোতের অনুকূলে প্রতিকূলে যাওয়া, আর স্রোতের দিকে যাওয়াকে বলছে স্রোতের প্রতিকূলে যাওয়া। অর্থাৎ যেদিকে ঢেউ যাচ্ছে সেদিকেই যখন নৌকা যাবে তখন সেটি হলো স্রোতের অনুকূলে যাওয়া, আর যখন যেদিকে স্রোত বইবে তার উল্টো দিকে নৌকা যাওয়া আসা করবে বা যাবে তখন সেটি হলো স্রোতের প্রতিকূলে যাওয়া। কেমন, তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম? এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে এবং আমাকে সময়ের মধ্যে জমা দেবে। কেমন? এবার তোমরা লক্ষ্য করো যে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসবে, উত্তর লিখে নিয়ে আসবে এবং আমাকে সময়ের মধ্যে জমা দেবে। কেমন? আজকের পাঠ তবে এতটুকুই, অন্যদিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।